সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ মাই টিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন স্টার গসিপে। আমি শান্তা জাহান রয়েছি এবং যথারীতি আমাদের এই গসিপের জন্য একজন পার্টনার দরকার। সো আমার আজকের গসিপ পার্টনার হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু এবং আপনাদের প্রিয় অভিনেতা নীরব হোসাইন। অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ। কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করেছো আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে। কিন্তু এটা তুমি আমি না হলে আসলে মানে এটা আসলে আমাকে ডাকার কোনো কারণ নেই। মানে আমার আর তোমার পরিচয় বা সম্পর্কের জায়গা থেকে স্টার গসিপে ঠিকঠাক পারফেক্ট একটা নেম। হ্যাঁ, মানে দুজন মিলে গসিপ করতে পারো, বাট আমাকে নিয়ে আসলে আলাদা করে গসিপ করার কিছু নাই। সেটাই আজকে একটু বের করার চেষ্টা করি, দরকার হলে আমরা অন্যদেরকে নিয়েও গসিপ করব। যদি হয় বের করা না, তাহলে মানে বানায় বানায় বলতে হবে। আমরা আজকে বানিয়ে বানিয়ে বলবো। তো জন্মদিনের মানে প্ল্যানিং কি ছিল, কেমন কাটালে? আমার কাছে মনে হয় যে জন্মদিনটা খুব বেশি এনজয় করার মতো কিছু না, আবার আরেকটা জিনিস হচ্ছে রিমাইন্ড করে যে আরেকটা বছর শেষ। সো নতুন করে মানে যে নতুন একটা বছর শুরু হওয়া মানে আরেকটা নতুন করে মানে নতুন কিছু করার প্ল্যানিং করা, এটা থাকে। আর সাথে সাথে বছর ঘুরে আবার দেখা যায় অনেক সময় নিজের রিগ্রেট গুলো চিন্তা করি যে আসলে গত বছর বা যেই বছরটা চলে গেল সেটার সাথে আসলে কতটুকু ভালো করলাম বা ক্যারিয়ারের কিছু করতে পারলাম, ক্যারিয়ারের কি হলো। সো এইসব জিনিসগুলো থাকে মাথায়, এগুলো থাকলে অনেক সময় ভালো, সেটা হচ্ছে যে ইন্সপায়ার হই পরবর্তী কাজগুলো করার জন্য। আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে বয়সটা আমি বলছি না, বাট ইউ আর স্টিল ইয়াং। ইয়াং মানে হচ্ছে তুমি তোমার বয়সটাকে একটা জায়গাতে আটকে ফেলেছো, এবং যেটা আসলে ছেলে মেয়ে আমাদের সবারই কিন্তু একটা ড্রিম থাকে যে আমি আমার নিজেকে এমন ভাবে মেনটেন করব যে হাউ ওল্ড আই অ্যাম, এটা অ্যাকচুয়ালি বলার চাইতে অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যে হাউ ইয়াং আই অ্যাম। সো সেটা কি মনের বয়স এবং শরীরের বয়স দুটোকে একসাথে কিভাবে করে আটকালে বলো? আমার কাছে মনে হয় যে আমাকে যখন অনেক সময় বলে ভাইয়া চুলটা কবে কাটবেন বা ভাইয়া দাড়িটা কবে কাটবেন, এখন এই জায়গাগুলোর উত্তরটা আমি একটু ডিফারেন্ট করে দেই, বা ডিফারেন্ট দেই মানে হচ্ছে যেটা সত্যি বা যেটা আমি মানে রিয়েলাইজ করি যে এটাই হওয়া উচিত, সেটা হচ্ছে যে আমি তো আসলে আমার কারণে না। আমার কাছে মনে হয় যে আমি মানে ক্যারেক্টারের কারণে, আমি যেই ক্যারেক্টারটা করছি বা যেই গল্পের চরিত্রটা, কেন্দ্রীয় চরিত্রটা করছি, সেই চরিত্রটাই আসলে আমি বহন করি। এইগুলোকে যেভাবে মেনটেন করতে হয় আমার কাছে মনে হয় যে ফিটনেসটাকেও ওইভাবে করে মেনটেন করতে হয় আর কি। ডেফিনেটলি। তোমার মডেলিং এবং বিজ্ঞাপনের ক্যারিয়ার নিয়ে তাহলে কথা বলতে চাই। সেটা হচ্ছে মডেলিং দিয়ে শুরু হলেও পরবর্তীতে দেখলাম টেলিকমের একটা বিজ্ঞাপন চিত্রে একদম নীরব এসে সবার মানে চোখে আছে না, যে চোখে লেগে গেল, আচ্ছা এই ছেলেটা তো ভালো করছে, নতুন একটা ছেলেকে আমরা পেলাম। তো ওই বিজ্ঞাপনের সাথে যুক্ত হওয়ার গল্পটা একটু বলো। টেলিকমিউনিকেশন বিজ্ঞাপনের আগেও 2-3টে বিজ্ঞাপন করা হয়েছে আমার। হুট করে একদিন আমি একটা পেমেন্ট আনতে গিয়েছিলাম একটা এজেন্সিতে, পরে যাওয়ার সময় হঠাৎ করে আমি ওখানে দাঁড়ায় গল্প করছি আমার একটা ফ্রেন্ডের সাথে, দেখি অমিতাভ ভাই চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে সে আমাকে দেখে আবার গাড়িতে বসে, এই তুই এখানে কি করিস? পরে আমি বলছি ভাইয়া ওই যে একটা বিজ্ঞাপনের পেমেন্ট ছিল, পেমেন্টটা নিতে আসছি। পরে বসে তাহলে একটা কাজ কর, তুই অফিসে যা, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আসতেছি, তোর সাথে আমার কথা আছে। পরে আমি গেলাম, পরে আমাকে বলতেছে নাচানাচি পারিস? আমি বলছি ভাইয়া না, মানে সে আমাকে যে পার্টি টার্টিতে যাস তো নাকি? আমি বলছি হ্যাঁ ভাইয়া প্রতি থার্সডে নাইটে পার্টিতে যাই। হ্যাঁ মানে অমিতাভ ভাই, হ্যাঁ না মানে এটা হচ্ছে অমিতাভ ভাই যখন জিজ্ঞেস করলো তখন আমার কাছে মনে হলো যে না, আমি বলি হ্যাঁ যে আমি মানে যেহেতু জিজ্ঞাসা করেছে তো না করা উচিত হবে না। হ্যাঁ ভাই আমি প্রতি থার্সডে নাইটে পার্টিতে যাই। পরে বলছে তাহলে তুই উপরে যা, আমি আসতেছি হাফ অ্যান আওয়ারের মধ্যে। পরে আমি গেলাম, পরে শুনলাম যে একটা টেলিকমিউনিকেশনে বিজ্ঞাপন হবে, সেখানে অনেক বিগ অ্যারেঞ্জমেন্ট, তারপরে মানে হিউজ, মানে পুরো বিজ্ঞাপনটা আসলে খুবই রিদমিক ছিল, যেখানে আসলে কালারফুল এন্ড নাচ গানটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে মানে একটা সিনেমার গানেও আসলে তখন এত টাকা খরচ হতো না। আমার মনে আছে সেই বিজ্ঞাপন 2008 সালের বিজ্ঞাপন, মানে আজ থেকে 17 বছর আগে, বাট সেটার বাজেট ছিল মানে 96 লাখ ওই সময়। এবং আমরা একটা বিজ্ঞাপন মানে ওই বিজ্ঞাপনটা 7 দিন শুটিং করেছিলাম, 7 ডেজ। হ্যাঁ, সো ওই সময় মানে এত বিগ বাজেটের কাজ আসলে হতো না। বিগ বাজেট এন্ড মানে একই সাথে বিগ একটা প্রোডাকশন। 7 দিন কাজ করা মানে একটা বিজ্ঞাপন চিত্রে ইটস বিন লাইক মুভিতেও দেখা যায় তোমরা হয়তো 20 দিন 25 দিনের এক একটা করে পুরো একটা ছবি করে ফেলি, বা আমাদের সিনেমার গান হয় হচ্ছে 2 দিন বা 3 দিন, বা একটু ভালো বাজেট থাকলে 4 দিন হয়।
বাট ওইটা একটা 2 মিনিটের একটা টিভিসি, সেখানে আমরা 7 দিন শুটিং করেছিলাম। ওয়াও, সো তোমার এক্সপেরিয়েন্স গুলো নিয়ে কথা বলতে চাই, কারণ তোমার ক্যারিয়ার যদি আমরা চিন্তা করি তাহলে এটাও মোটামুটি কিন্তু 20 থেকে 22 বছরের মানে ওভারঅল একটা ক্যারিয়ার হয়ে গেছে। সেটা একটা আর যে টিভিসির কথা বলছিলাম ওইটার মধ্যে যত যাই হোক, এই যে নাচানাচি বা এটার যত মানে ব্যাপকতা, যেটার যে এই মানে এটা অল ক্রেডিট গোস টু অমিতাভ ভাই। এই যে শুরু হলো অমিতাভ ভাইয়ের সাথে যাত্রা, তারপরে ব্যাক টু ব্যাক 8টা-9টা কাজ পরপর করলে ফিল্মের যাত্রাটা শুরু হলো 2009-এ, রাইট? প্রথম মুভিতেই অপু বিশ্বাস এবং শাকিব খান, ওই সময়কার সবচেয়ে জনপ্রিয় জুটির সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন ছিল? অবশ্যই খুব ভালো, এবং সেটা হচ্ছে প্রথম দিন শুটিং শুরু হয়েছিল গান দিয়ে। আচ্ছা, এবং আমার আচ্ছা এটা কেন হয় বলো তো? নতুন যাদেরকে ফিল্মে নেওয়া হয় বেশিরভাগই গল্প আমার মনে শুনি, হয় যে নার্ভাস করার জন্য, সিরিয়াসলি মানে আমি লাইক রিল্যাক্স করার জন্য, যে নাচ গান দিয়ে শুরু হলো। না, সেটা হয় না যে আমি তো জীবনে প্রথম মানে শুটিং স্পটে আমি প্রথম অপু বিশ্বাসকে দেখি, তো আমার সাথে এর আগে কখনো দেখা হয়নি। ও সিরিয়াসলি? হ্যাঁ, এবং প্রথম দিনই হচ্ছে তার সাথে আমার রোমান্টিক গান, সো এটা তো আসলে খুব না যে হুট করে। আচ্ছা, ওই শুটিং এর সময় কি শাকিব খান সাথে ছিল না, যে মানে সে গানটা বসে বসে দেখছে? না না না, তখন ওই শুটিংটা ওটা একটা মানে খুবই নার্ভাস হওয়ার মতো একটা বিষয়, কারণ আমি একটা নতুন জাস্ট কয়েকটা বিজ্ঞাপন করে পরিচিত ফেস, আর ওই সময় একদম অপু বিশ্বাস হচ্ছে হিট, হ্যাঁ সুপার ডুপার হিট তো নায়িকা, তার সাথে রোমান্টিক গান করব। পরে এটা আমার কাছে মনে হয়েছিল যে আমার মনে হয় যে ডিরেক্টর এটা কি করলো, মানে সে মানে হয় না যে আমার সাথে পরিচয় থাকবে, কথাবার্তা বলবো, তারপরও তার অনেক কোঅপারেশন এবং অপু বিশ্বাসের অনেক সাপোর্ট, ডিরেক্টরের যে হেল্পটা করেছে, সব মিলে ভালো। আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা মডেল আছে, নায়ক আছে, তাদের তো গসিপ থাকে, বিয়ের পরেও গসিপ হয়, নায়িকাদের সাথে প্রেম হয় বা মডেলদের সাথে প্রেম হয়, সেটা নিয়ে বাজারে বেশ ঘটনা রটনাও হয়। নীরবের কেন কোনো ঘটনা বা রটনা নেই? এখান থেকেও কি দূরে ভাগো? হ্যাঁ, মানে ওই যে আমি দূরদর্শী, আমি অনেক চিন্তা করি যে এটা যদি এরকম কোনো কিছু ঘটে সেই ক্ষেত্রে এটা আসলে ভালো হয় না, সেটা ফ্যামিলিগত ভাবেই হোক, প্লাস যারা হচ্ছে ফ্যান ফলোয়ার তারাও আসলে ভালো মতো নেয় না। মানে ঘুরে ফিরে কি হয় যে একজন ভালো অভিনেতা বা একজন ভালো নায়ক বা একজন সুপারস্টার বা যেই হোক, সর্বপ্রথম আসলে তাকে ভালো মানুষ হতে হয়। বাট তুমি দেখো, আমরা বলিউড কিং এর দিকে যদি তাকাই, শাহরুখ খান, তার লাইফেও কিন্তু গসিপ আছে। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বেশ ভালো একটা কন্ট্রোভার্সি কিন্তু তার লাইফে ছিল। না, আমার কাছে মনে হয় যে প্রিয়াঙ্কা চোপড়ার এটাকেও আসলে মানে এটা ম্যান মেড। হ্যাঁ, যেমন আমরা জানি যে এই যে শাহরুখ খানের যে ছবিটা করেছিল যে আই এম নট দ্য টেরোরিস্ট, মাই নেম ইজ খান, আই এম নট দ্য টেরোরিস্ট, তাকে নাকি এয়ারপোর্টে হিথ্রো এয়ারপোর্টে তাকে মানে করেছে যে কোন টেরোরিস্টের নামের সাথে তার মিল পেয়েছে, এই কোন, এটা একদমই পুরো ফুল গসিপ যে এটা ক্রিয়েট করা। এইসব ব্যাপারে অলওয়েজ তুমি কশাস। সিন্ডিকেটের কথা বলতে চাই, আমরা যতটুকু জানি নীরবের কিন্তু খুব ভালো একটা আমি বলবো ফ্রেন্ড সার্কেল আছে, যারা একই সাথে বিভিন্ন এজেন্সির রয়েছে, বিভিন্ন প্রোডাকশন হাউসের রয়েছে। এই যে যেমন ধরো তুমি বললে যে অমিতাভ রেজা ভাইয়ের সাথে খুব প্ল্যান করে কাজ করা হয়নি, মানে হঠাৎ করেই তোমাকে সে সবকিছুতে কাস্ট করেছে, এটার জন্য কিন্তু একটা ভালো বন্ডিং থাকতে হয়, এবং এই বন্ডিংটাকে অনেক ক্ষেত্রে আমরা সিন্ডিকেট প্রথাও বলে থাকি। যে তোমার কি মনে হয় যে সিন্ডিকেট প্রথা আসলেই আমাদের ইন্ডাস্ট্রিতে বিলং করছে, তুমি সেটা মেইনটেইন করো নাকি সিন্ডিকেট থেকে দূরে থাকতে চাও? না, আমার কাছে মনে হয় যে সিন্ডিকেশনেরটা কিছু নেই এখানে, ব্যাপারটা হচ্ছে নিঃস্বার্থভাবে, যেমন অমিতাভ ভাইয়ের গল্পটাও বললাম, ঠিক তেমনি আমাকে আগে যেমন বলা হতো যে আমি এই যে সিন্ডিকেশন বা এই যে সম্পর্কগুলো, রিলেশনগুলোকে ঠিকঠাক রাখা, এটা তো খারাপ কিছু না, আমার কাজই তো এটা। যেমন আমি যদি আমার ছোটবেলা থেকে আমি শাইন স্কুলে এবং শাইন কলেজে, সো আমার কিন্তু ফ্রেন্ড সার্কেল ওই শাইন স্কুলেরই হবে, মানে সেটা আদমজি ক্যান্টনমেন্ট বা রাইফেল স্কোয়ার বা অন্য জায়গা হবে না। ঠিক তেমনি আমার যে ক্যারিয়ার রিলেটেড যে মানুষগুলো, যেমন আমার সাথে অন্যান্য আর্টিস্টদের সম্পর্ক হবে, অথবা মনে করো তোমার এই যে জার্নালিস্টদের সাথে সম্পর্ক হবে, যারা আসলে বিহাইন্ড দ্য ক্যামেরায় একটা রোল প্লে করে, তাদের সাথেই কিন্তু আমাদের বন্ডিংটা হবে। মানুষ হয়তো তাদেরকে দেখেন না, সেই জায়গাটা তো থাকবে। এখন এই জায়গাটার কারণে এটা যে আসলে সিন্ডিকেশন তা না, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি যে বিজ্ঞাপনের কাজগুলো করেছি বা এখন যে পত্রপত্রিকায় যে নিউজগুলো, যে সাপোর্টগুলো আমাকে বিভিন্ন জার্নালিস্ট বা টেলিভিশন চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়া আমাকে যেভাবে সাপোর্ট দেয়, এখানে আসলে সিন্ডিকেশনের কিছু নেই। তোমার ক্যাসিনো এবং আব্বাস এগুলো সবার কাছে অনেক বেশি
ভালো লাগার এক একটা চরিত্র। পরবর্তী চরিত্র নিয়ে জানতে চাই যে হোয়াট নেক্সট, কি আসছে আমাদের জন্য? একটা শিরোনাম একটা ছবির গত ঈদে রিলিজের প্ল্যানিং ছিল, বাট সেটা ঈদে রিলিজ না করে আমরা নেক্সট মান্থ বা তারপরের মাসে, যেটা হচ্ছে পুজোতে রিলিজ করার প্ল্যানিং আছে। শিরোনামের পাশাপাশি গোলাপ আরেকটি চলচ্চিত্র আসছে, রাইট? পরিমণি এবং তুমি একসাথে রয়েছে, সুন্দর একটা পোস্টারও আমরা দেখলাম। কি মনে হয়? সো আমার যেটা মনে হয় যে দর্শক এখন যে টাইপের ছবি দেখতে চায় বা যে টাইপের গল্প নির্ভর ছবি দেখতে চায়, সো গোলাপ ছবিটা খুবই গল্প নির্ভর, এবং আমার মনে হয় যে মানে স্টোরি যেটা বলার মতো আছে সেটা হচ্ছে এই গল্পটা আমরা অনেকভাবে অনেক চেঞ্জ করে, যেমন মানে ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট এরকম করতে করতে অনেক চেঞ্জ করে একটা সুন্দর একটা গল্প নিয়ে আসছি। এবং আমাদের যে ডিরেক্টর শামসুল হুদা ভাই যে আছেন, উনি অনেক মানে প্রথম থেকেই কিন্তু চাচ্ছিল যে একটা সুন্দর একটা গল্প করতে। তো যেহেতু গল্প নির্ভর, আমার মনে হয় যে দর্শক এটাকে সুন্দরভাবে নেবে আর কি, খুবই পছন্দ করবে, এবং এই জুটিটাকেও দর্শক নতুন ভাবে আমার মনে হয় যে আবারও দেখতে পাবে, এটা একটা প্রত্যাশা থাকবে। বাট শিরোনাম নিয়ে কিন্তু আমি বেশ এক্সাইটেড, বিকজ ওখানে তোমার লুকস অ্যান্ড এভরিথিং, এবং যতটুকু আমি তোমাদের কাজ দেখেছি তাতে আমার মনে হয়েছে যে একদমই ভিন্ন রকম একটা ইভেন সিনেমাটোগ্রাফিও থাকছে, রাইট? হ্যাঁ। একটু কি বলবে আমাদেরকে, যেহেতু রিলিজের কাছাকাছি আছে, যে সো এটা একটা ডিফারেন্ট একটা গল্পই, মানে অলওয়েজ বলতে চাই যে যেই গল্পগুলো আমরা সচরাচর দেখি সেই গল্পের বাহিরে কোনো কিছু না। আর আমাদের এখন যেহেতু ছবির গল্পটাকে প্রাধান্য দিয়ে এটার সাথে রিলেটেড যে মানুষগুলো আছে, সেখানে অনেক বিগ কাস্টিং এর একটা ছবি। লাবলু ভাই আছে, হ্যাঁ সালাউদ্দিন লাবলু ভাই আছেন, তারপরে সানি ভাই আছেন, ওমর সানি ভাই, শতাব্দী ওয়াদুদ আছেন, তারপরে ফারজানা ছবি আছেন, বর্দা মিঠু, তারপরে তার মানে প্রত্যেকটা রিলেটেড ক্যারেক্টারই অনেক বেশি স্ট্রং এক একজন পার্সোনালিটি থাকছে, যারা আসলে অ্যাক্টিং এর জন্য অনেক বেশি বিখ্যাত। ছোট ছোট যতগুলো সিনই আছে, মানে দেখা যায় যে 3টে 4টে 5টে, মানে যেই সিনগুলো আছে সবগুলো সিনেই বিগ কাস্টিং করে রাখা হয়েছে ছবিতে। গ্রেট। এন্ড আমার সাথে আছে ববি। ববিও একটা সুন্দর একটা ক্যারেক্টার করছে, যেটা হচ্ছে একটা ইন্টারপোল অফিসার। ববিকে অ্যাকচুয়ালি যে ধরনের ক্যারেক্টার আমরা সবচেয়ে বেশি দেখতে পছন্দ করি, এবং মানে খুব সাহসী একটি মেয়ে, এবং খুবই কনফিডেন্স নিয়ে কথা বলা থেকে শুরু করে তাকে অ্যাপয়েন্ট করা হয় বাংলাদেশে। সো আমার মনে হয় যে ও খুব দুর্দান্ত করেছে। সো শিরোনাম নিয়েও আমরা অনেক বেশি আশাবাদী। কখনো কি ইচ্ছা আছে পলিটিক্স নিয়ে এগিয়ে যাওয়ার? আমি পলিটিক্সের কিছু বুঝি না। সো যেমন আমি ফার্মেসিতে পড়াশোনা করে এখন হচ্ছে ফার্মেসির মানে ওষুধ বানানো থেকে শুরু করে এত যেসব ঘটনাগুলো ঘটে, এখন ওষুধের নামই মানে বানানই বলতে পারবো না। ঠিক তেমনি টার্মস এন্ড টার্মিনোলজি গুলো কিন্তু সো মানে পলিটিক্স তো আসলে ইম্পসিবল আমার জন্য। আমি আমার ওই ফিল্মটাকে বুঝি, সো এটা নিয়েই থাকি। মানে রাজনীতি করতে গেলে আমার মনে হয় যে সেটাকেও অনেক ছোটবেলা থেকেই রপ্ত করে আসলে রাজনীতি করা উচিত। খুব রিসেন্টলি শাকিব ভাইয়ের একটা ডায়লগ খুবই সবার কাছে পরিচিত হলো, সেটা হচ্ছে ছোট পর্দা আর বড় পর্দা বলে কোনো কথা নেই, অভিনেতা মানেই আসলে বিগ থিং, তারা যেখানেই যাক না কেন ভালো কাজ করবে। সো ওটিটি প্ল্যাটফর্ম বা ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে মুভি হচ্ছে, এর আগেও আমি তোমার কাছে জানতে চেয়েছি, সো ইচ্ছে কি আছে যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার কোনো এখনো মানে ইচ্ছে নাই, পসিবিলিটিস নাই। কারণ আমার কথা হচ্ছে যেই কাজটা আমরা করছি এখন, যেই সিনেমাটাই করবো, এই শিরোনাম বলি বা গোলাপ বলি, এটা কিন্তু ছবি হলে রিলিজ পাওয়ার পর ওটিটিতেই যাবে, সেটা কিন্তু আবার ইউটিউবেই রিলিজ হবে, সেটা কিন্তু আবার ফেসবুকে ছোট ছোট ক্লিপস যাবে। তো একই তো কথা, মানে সেটা আগে হোক পরে হোক, মানে এখন আবার অনেক ছবি আছে ওটিটির জন্য বানায়, বাট সিনেমা হলে রিলিজ হয়, সিনেমার হলে রিলিজ দেয়। আবার অনেক ছবি দেখবে যে মানে একটা গল্প সুন্দর, হঠাৎ করে তার মনে হলো এটার মধ্যে যদি ভাই এটা যদি 2-3টা গান অ্যাড করে দেয় তাহলে তো ভাই এটা ছবি হলে রিলিজ করা যায়। তার মানে কি এই ওটিটির কাজটাকে হলে যাওয়ার প্ল্যান করছে। তো আমার হলের জিনিস তার ওটিটিতে যাওয়ার দরকার নেই, তো আমার তো অলরেডি এটা হলেরই আছে, সো এইটা ওটিটিতে যাবে। একেবারে শেষের দিকটাতে রয়েছি, তোমার কি মনে হয় যে এই যে কাজের যে একটা গতি তোমার সবসময় আমরা দেখি যে খুব বেশি কাজ নিয়ে তুমি বদার থাকো না, বিজ্ঞাপন আসছে তোমার বেশ কিছু নতুন, আবার পাশাপাশি 2-1টা করে মুভিও আসে, একটু কি মাত্রা বাড়ানো উচিত যে আমি আরো একটু রেগুলার হব, একটু বেশি বেশি কাজ করব?
না আমার কাছে যেহেতু মনে হয় নতুন যে বছর, জন্মদিন মাত্র পার করলে, নতুন বছরের কোনো প্ল্যান আছে কিনা? আমার মনে হয় যে আসলে সিনেমাটাই করা উচিত, এবং সিনেমার জায়গাটাকে একটা হয় না যে প্রতি বছর একটা সুন্দর একটা ছবি, ভালো একটা ছবি, একটা দর্শক এখন যে টাইপের কাজ পছন্দ করে, যেমন হয় না যে গত বছরও আহ, আহ, ছবি রিলিজ হয়েছে, একটা ছায়া ছায়াবৃক্ষ বা ফিরে দেখা, এগুলো অনুদানের ছবি, বাট এগুলো অনুদানের ছবি হয় কি বাজেটের একটা ব্যাপার থাকে, সো প্রমোশনেরও একটা বাজেট থাকে, সো আসলে বাজেট থাকে না প্রমোশনে। সো ছবি করতে করতে প্রমোশনের বাজেট না থাকার কারণে এই অনুদানের ছবিগুলোকে মানুষের কাজ পর্যন্ত রিচ করানো যায় না। আর অন্যান্য যে ছবিগুলো আমরা করি সেগুলোর ক্ষেত্রে হয় যে ছবি মিডিয়ার মানুষ বা মিডিয়া রিলেটেড বা সিনেমার মানুষ বা সিনেমা রিলেটেড মানুষগুলো জানে যে ছবিটা রিলিজ হচ্ছে, বাট অনুদানের ক্ষেত্রে যে দুটো ছবি রিলিজ হলো এগুলো আসলে মানুষকে ওইভাবে করে মানে জানানো হয় না। তো আমার মনে হয় যে এগুলোকে আরো সিরিয়াসলি প্রমোশনের দিকে যাওয়া উচিত। আই থিঙ্ক প্রমোশন ইজ আ বিগ পার্ট। হ্যাঁ, সেই কারণেই বলছিলাম যে আমার মনে হয় যে এখন একটু যেহেতু নতুন স্ট্র্যাটেজিতে মানে কাজ করছি, বা ছবির যে প্ল্যানিং গুলো সেগুলো একটু নতুন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা, তো এর পরবর্তী কাজগুলোকে ওইভাবেই করে করতে চাই আর কি। ডেফিনেটলি আমার মনে হয় যে তখন আর কি কোনো রিগ্রেট থাকবে না। আমরাও চাই, বাট কিছুটা গসিপ তোমার থাকুক লাইফে, এটা আমি চাই। তোমার এই কথাটা ভেবে দেখবো যে দেখি কোনো গসিপ তৈরি করা যায় কিনা। কিছুটা গসিপ, অ্যাটলিস্ট আমাদের গসিপের আড্ডাটা খুব জমে উঠতো তাহলে। বাট ওভারঅল তোমার সম্পর্কে আজ অনেক কিছু জানা হলো, এবং মানে ভালো লাগে তুমি যেভাবে করে আসলে আমি বলবো তোমার নিজের যে ধারাবাহিকতা সেটাকে তুমি বজায় রাখার চেষ্টা করো, আর মানে সবকিছু ছাপিয়ে তোমার অভিনয় জীবনটাই হয়ে যাক খুব সুন্দর, এটাই হচ্ছে প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ, এবং মাই টিভির সকল দর্শককে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, এবং আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। আমরা অনেক কষ্ট করে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে হোক রোদে পুড়ে হোক, সেটা কোনো কষ্টই না যখন দেখি হলে গিয়ে মানুষ, মানে হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখছে। সো বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ নীরব, অনেক অনেক শুভকামনা রইল, এবং আরো একবার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মাই টিভির পক্ষ থেকে স্টার গসিপে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্টার গসিপের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। প্রতি বৃহস্পতিবার একই সময়ে আমি ফিরে আসবো আপনাদের পছন্দের তারকাকে নিয়ে, তাদের জীবনের নানা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চোখ রাখবেন মাই টিভির পর্দায়। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।